আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলাভিউ সংবাদের সাথে আছি আমি চৌধুরী নাদিরা। প্রথমেই শিরোনাম। অবশেষে মোবাইলে বর্ধিত কল রেট ও ইন্টারনেট বিল প্রত্যাহার হচ্ছে। অর্থ বিল পাশের দিন সংশোধন হতে পারে প্রস্তাবিত বর্ধিত সম্পূরক শুল্ক। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও তার ছেলে শাহেদ মুহিতকে ঘিরে ফেসবুকে অপপ্রচার, ক্ষোভে ফুঁসছেন সিলেটের মানুষ। সিলেটে করোনার বিস্তার রোধে নেই কার্যকর পদক্ষেপ, প্রশাসনের সমন্বয়হীনতাকে দায়ী করছেন নাগরিক সমাজ। বাংলাদেশে নতুন করে ৩,৮৬৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত, ২৪ ঘন্টায় মারা গেছেন ৪০ জন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের শারীরিক অবস্থার অবনতি, ফের নেওয়া হয়েছে আইসিইউতে। ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল আর নেই। সিলেটে আরও ৮১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত, দিন দিন বাড়ছে আক্রান্তের হার। সিলেটে ব্যস্ততম জিন্দাবাজার সড়কে ভেঙে পড়েছে বিদ্যুতের দুটি খুঁটি, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। অনেক আলোচনা সমালোচনার পর মোবাইল সেবার উপর বাড়তি কর আরোপ থেকে সরে আসছে সরকার। ফলে মোবাইলে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারে গ্রাহকদের খরচ কমবে। 2020-21 অর্থবছরে প্রস্তাবিত বাজেট ঘোষণার সঙ্গে সঙ্গেই মোবাইল অপারেটরগুলো গ্রাহকদের এসএমএস এর মাধ্যমে সম্পূরক শুল্ক বৃদ্ধির তথ্য জানায় এবং তা কার্যকর করে। প্রস্তাবিত বাজেট ঘোষণার আগে মোবাইল সেবার উপর 15% ভ্যাট এবং 1% সারচার্জের পাশাপাশি 10% সম্পূরক শুল্ক ছিল। সে হিসাবে একজন গ্রাহক মোবাইলে 100 টাকা রিচার্জ করলে 22 টাকা 72 পয়সার সরকার ভ্যাট ট্যাক্স পেত। প্রস্তাবিত বাজেটে ভ্যাট সারচার্জ হার অপরিবর্তিত রাখলেও সম্পূরক শুল্ক বাড়িয়ে 15% করা হয়। এতে 100 টাকা রিচার্জ করলে গ্রাহকদের কাছ থেকে ভ্যাট ট্যাক্স বাবদ 25 টাকা কেটে নেওয়া হয়। ফলে গ্রাহকদের মোবাইলে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারের খরচ বাড়ে। সূত্র জানায়, করোনা পরিস্থিতিতে সব শ্রেণীর মানুষের আয় রোজগার কমে গেছে। এ অবস্থায় বাজেটে মোবাইল সেবার উপর বাড়তি সম্পূরক শুল্ক আরোপ জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। এছাড়া মোবাইল অপারেটর সহ ব্যবসায়ী মহল থেকেও ব্যাপক আপত্তি আসছে। আলোচনা সমালোচনার পর সরকারের শীর্ষ পর্যায়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মোবাইল সেবার সম্পূরক শুল্ক আগের অবস্থানেই নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। অর্থ বিল পাশের দিন এটি সংশোধন করা হতে পারে। জাতীয় সংসদে সর্বোচ্চ সংখ্যক বাজেট উপস্থাপনকারী সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও তার ছেলে শাহেদ মুহিতকে ঘিরে দুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম সরগরম। বাবা ছেলের সম্পর্ক নিয়ে চলছে মুখরোচক গল্প। এই গল্পকে অপপ্রচার বলে দাবি করেছেন সিলেটের মানুষরা। দলমতের ঊর্ধ্বে উঠে এর সমালোচনা করছেন তারা। ফেসবুকে অস্ট্রেলিয়া প্রবাসী ফজলুল বারীর একটি পোস্ট ভাইরাল হয়। তাতে তিনি উল্লেখ করেন, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বর্তমানে ক্ষমতাহীন হয়ে পড়ায় তার ছেলে শাহেদ মুহিত তাকে বাসায় জায়গা দিতে চাননি। পরে প্রশাসনের লোকদের হস্তক্ষেপে বাধ্য হয়ে শাহেদ তার বাবা মুহিতকে বাসায় জায়গা দেন। ফজলুল বারীর এই পোস্টটি ঘিরে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে সিলেটে। তীব্র প্রতিবাদ জানাতে থাকেন নানা অঙ্গনের মানুষ। শাহেদ মুহিতের পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে বলা হয়, জাতীয় দুর্যোগের এই কঠিন সময়ে অসৎ উদ্দেশ্যে স্বার্থান্বেষী ও কুরুচিপূর্ণ মহল আবুল মাল আব্দুল মুহিতের মতো একজন অত্যন্ত সম্মানীয় ব্যক্তি ও তার পরিবারের সুনাম নষ্ট করার অপপ্রচেষ্টায় লিপ্ত হয়েছে। কেন বা কি কারণে তারা এমন করছে এটা আমাদের বোধগম্য নয়। সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন ফেসবুকে লিখেছেন, নিকৃষ্ট জীবের মতো আচরণ শুধু মানুষ নামের বিষাক্ত ব্যক্তির দ্বারাই সম্ভব। আমরা হতবিহ্বল, ধিক্কার জানানোর ভাষা হারিয়ে গেছে। সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুদ্দিন আহমদ ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, বৃহত্তর সিলেটের কৃতি সন্তান সিলেটবাসী যাকে নিয়ে গর্ব করে সাবেক সফল অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও তার পরিবারকে নিয়ে এসব অপপ্রচারের নিন্দা জানায়। অপপ্রচারের নিন্দা জানিয়ে ফজলুল বারীর উদ্দেশ্যে সিলেটের প্রগতিশীল আন্দোলনের পরিচিত মুখ আলাজাদ লিখেছেন, প্রিয় ফজলুল বারী, মহান ভাষা সংগ্রামী, মুক্তিযুদ্ধের বীর সেনানী, সফল অর্থমন্ত্রী, লেখক, বুদ্ধিজীবী
পরিবেশবিদ আবুল মাল আব্দুল মুহিতকে নিয়ে এমন একটি কাজ করে সিলেটবাসীর এতদিনের বিশ্বাসটা ভেঙে দিলেন। আর বলতে পারবো না আমাদের একজন ফজলুল বাড়ি আছেন, অনেক দূরে ঠেলে দিলেন আমাদেরকে। আমরা এই বৃদ্ধ মানুষটাকে যৌবনের প্রতীক মনে করে এখনো অসাধ্য সাধনের সাহস পাবো। সিলেটে করোনা এখন অপ্রতিরোধ্য, প্রতিদিন বাড়ছে আক্রান্তের হার, কিন্তু করোনার বিস্তার রোধে নেই কার্যকর কোনো পদক্ষেপ। অফিসিয়াল মিটিংয়ে সীমাবদ্ধ প্রশাসনিক উদ্যোগ, রেড জোন হওয়া সত্ত্বেও সিলেটে নেওয়া হচ্ছে না কঠোর কোনো সিদ্ধান্ত। এজন্য স্বাস্থ্য বিভাগ ও সিভিল প্রশাসনের সমন্বয়হীনতাকে দায়ী করছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। এ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপিও পাঠিয়েছেন তারা। এই সমন্বয়হীনতার কারণেই সিলেটের দিন দিন করোনা পরিস্থিতির সংকট আরও বাড়ছে বলে মনে করছেন সচেতন মহল। করোনার শুরুতে স্বাস্থ্য বিভাগ থেকে বেশ জোরে সোরেই দাবি করা হয়েছিল পরিস্থিতি মোকাবেলায় সিলেট প্রস্তুত। চিকিৎসার জন্য 3টি হাসপাতাল প্রস্তুত রয়েছে বলেও দাবি করা হয়, কিন্তু শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসা শুরুর পরই বের হয়ে আসতে থাকে ভেতরের চিত্র। হাসপাতালে শুধু নেই আর নেই। শেষ পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেনের চেষ্টায় হাসপাতালে স্থাপন করা হয় ভেন্টিলেশন সহ 14 বেডের পূর্ণাঙ্গ আইসিইউ ইউনিট। সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর উদ্যোগে বসানো হয় ডিপ টিউবওয়েল ও হ্যাপা ফিল্টার। 100 শয্যার এই হাসপাতাল সিলেটে করোনা চিকিৎসায় বড় ভূমিকা রাখলেও সিট খালি না থাকায় ভর্তির সুযোগ না পেয়ে রোগীরা এখন ফেরত যেতে হচ্ছে। শামসুদ্দিন আহমদ হাসপাতাল ছাড়া গত প্রায় 3.5 মাসেও নতুন কোনো হাসপাতালে করোনার পূর্ণাঙ্গ চিকিৎসা শুরু সম্ভব হয়নি। শুরুতে কোভিড চিকিৎসার জন্য 2টি বেসরকারি হাসপাতালের সাথে চুক্তি হচ্ছে এমন আশ্বাস দেওয়া হলেও শেষ পর্যন্ত হয়নি। এতে আশাহত হন সিলেটের মানুষ। এদিকে সম্প্রতি 2টি বেসরকারি হাসপাতালে কোভিড রোগীদের চিকিৎসা শুরু হলেও সেগুলোর ব্যয়ও সাধারণ মানুষের সাধ্যের বাইরে। চিকিৎসা ব্যয় নির্ধারণ নিয়েও কারো মাথা ব্যথা নেই। এই অবস্থায় শনিবার সিলেট শহরতলির খাদিমপাড়া 31 শয্যার হাসপাতালে শুরু হচ্ছে করোনা চিকিৎসা, কিন্তু আইসিইউ ও সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা ছাড়াই এই হাসপাতালে কোভিড রোগীদের কতটুকু সেবা দেওয়া সম্ভব হবে এই নিয়ে আগাম প্রশ্ন উঠেছে। 31 শয্যার দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও কোভিড রোগীদের চিকিৎসার জন্য নির্ধারণ করা হলেও এখনও হাসপাতালটি চালু করা যায়নি। কবে নাগাদ সেখানে রোগী ভর্তি করা যাবে সেটাও বলতে পারছেন না সংশ্লিষ্টরা। সিলেট নগরীর স্বাস্থ্যবিধি না মেনে লোকজন ঘোরাফেরা করলেও এ নিয়ে মাথা ব্যথা নেই কারো। শুরুতে কয়েকদিন অভিযান চললেও এখন আর তা চোখে পড়ে না। মার্কেট আর হাট বাজারে সামাজিক দূরত্ব বজায়েরও কোনো বালাই নেই। এদিকে করোনা শনাক্তে নমুনা পরীক্ষা নিয়ে সিলেটে চলছে হযবরল অবস্থা। কেউ দিনে পরীক্ষা করে রাতে হাতে পাচ্ছেন রিপোর্ট, আর কেউ অপেক্ষা করে যাচ্ছেন 3 সপ্তাহেরও বেশি সময়। সাবিতে 19 জনের টিম প্রয়োজন মতো দিনে 376টি নমুনা পরীক্ষা করতে পারলেও 61 জন নিয়ে তা করতে পারছে না ওসমানী মেডিকেল কলেজের টিম। এছাড়া সিলেটের নমুনা পরীক্ষার ল্যাব বাড়ানোর দাবি উঠলেও তা রয়েছে উপেক্ষিত। বাংলাদেশে নতুন করে 3,868 জন করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন, আর গত 24 ঘন্টায় কোভিড-19 আক্রান্ত হয়ে বাংলাদেশে মারা গেছেন 40 জন। প্রতিদিনের মতো শুক্রবার স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। শুক্রবার পর্যন্ত বাংলাদেশে কোভিড-19 আক্রান্ত হয়ে মারা গেলেন 1,661 জন, আর বাংলাদেশে মোট শনাক্ত হওয়া করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 1,30,474 জনে। 66টি ল্যাবে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে নাসিমা সুলতানা বলেন, করোনা ভাইরাস শনাক্তে গত 24 ঘন্টায় আরও 18,275টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় 18,498টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো 6,96,941টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আরও 3,868 জনের মধ্যে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 1,30,474 জনে। নতুন করে যে 40 জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ 31 জন এবং নারী 9 জন। এ নিয়ে কোভিড-19 আক্রান্ত হয়ে দেশে মোট মারা গেলেন 1,661 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 1,638 জন। সব মিলিয়ে সুস্থ রোগীর সংখ্যা এখন 53,133 জন। সুস্থতার হার 40.72%। বয়স বিভাজনে 0 থেকে 10 বছরের মধ্যে 1 জন, 31 থেকে 40 বছর 3 জন, 41 থেকে 50 6 জন, 51 থেকে 60 12 জন, 61 থেকে 70 14 জন, 71 থেকে 80 3 জন, 81 থেকে 90 বছরের মধ্যে 1 জন। বিভাগ ভিত্তিক
ঢাকা বিভাগে 14 জন, চট্টগ্রাম বিভাগে 12 জন, খুলনা বিভাগ 4 জন, বরিশাল 4 জন, সিলেট 3 জন এবং রংপুর বিভাগে 3 জন। হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 31 জন এবং বাড়িতে 9 জন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনকে ফের ইনসেনটিভ কেয়ার ইউনিট আইসিইউতে নেওয়া হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার সকালে আবারও তাকে আইসিইউতে নেওয়া হয় বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী মজিবুর রহমান। তিনি জানান, এর আগে সাহারা খাতুনের অবস্থার উন্নতি হলে গত 22 জুন দুপুরে তাকে আইসিইউ থেকে এইচডিইউতে স্থানান্তর করা হয়। শুক্রবার শারীরিক অবস্থার অবনতি হয় আবারও আইসিইউতে নেওয়া হয়েছে। মজিবুর রহমান বলেন, শুক্রবার সকালে সাহারা খাতুনের হার্টবিট পাওয়া যাচ্ছিল না। পাঞ্চ করে হার্টবিট ফিরিয়ে আনা হয়। এরপর থেকে বেলা 11টার দিকে এইচডিইউ থেকে আবারও তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। জ্বর, অ্যালার্জি সহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় গত 2 জুন সাহারা খাতুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে গত 19 জুন সকালে তাকে আইসিইউতে নেওয়া হয়। ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল আর নেই। বৃহস্পতিবার রাত 10:15টার দিকে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সার রোগে ভুগছিলেন। শামীম মোহাম্মদ আফজালের বয়স হয়েছিল 65 বছর। তিনি স্ত্রী ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাবেক জেলা জজ শামীম মোহাম্মদ আফজালকে 2009 সালের জানুয়ারিতে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। 2016 সালের 20 ডিসেম্বর তার মেয়াদ বাড়ানো হয়। 2017 সালের 31 ডিসেম্বর আরও 2 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। 2019 সালের 30 ডিসেম্বর তার চুক্তির মেয়াদ হলে তিনি অবসরে যান। সিলেটে প্রতিদিন বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। বৃহস্পতিবার জেলায় নতুন করে আরও 81 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সিলেট এমএজে মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে 275 জনের নমুনা পরীক্ষা করা হলে 81 জনের রিপোর্ট পজিটিভ আসে। গত বছরের 31 ডিসেম্বরে চীনের ওহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস বাংলাদেশে ধরা পড়ে গত 8 মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনা ভাইরাস ধরা পড়ে গত 5 এপ্রিল। এরপর প্রতিদিন সিলেটে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, তবে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন রোগীরা। আল্লাহ রক্ষা করেছেন। যদি দিনের বেলা এ ঘটনা ঘটতো তবে কি যে হতো কল্পনাও করতে পারছি না। ভয়ঙ্কর কিছু হতে পারত। কথাগুলো বলছিলেন সিলেট নগরীর জিন্দাবাজারের ব্যবসায়ী জলিল মিয়া। তিনি যে শঙ্কা প্রকাশ করেছেন তা অমূলক কিছুই নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বরঞ্চ রাতের বেলা ঘটনা ঘটায় জিন্দাবাজার বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বলে মন্তব্য সবার। পরীক্ষামূলকভাবে আন্ডারগ্রাউন্ড বিদ্যুৎ সরবরাহ চালুর পর কোনো সমস্যা দেখা দিলে যাতে সমস্যায় পড়তে না হয় সেজন্য বিশেষ নিরাপত্তা হিসেবে সিলেট নগরীর চৌহাট্টা থেকে কোর্ট পয়েন্ট পর্যন্ত সড়কের মাঝামাঝি ওভারহেড লাইনের জন্য খুঁটি বসানোর কাজ চলছে। বৃহস্পতিবার রাতে ঝড়ে জিন্দাবাজারে কাজী ইলিয়াসের সামনের রাস্তার খুঁটি দুটি কাল রাতে ভেঙে পড়ে। রাতের বেলা খুঁটি দুটি ভেঙে পড়ায় অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু দিনের বেলায় যানবাহন আর মানুষ চলাচলের মধ্যে যদি এগুলো ভেঙে পড়ত তখন প্রাণহানির ঘটনাও ঘটত। সপ্তাহখানেক আগে এসব খুঁটি বসানো হয়েছিল। সিলেট সিটি কর্পোরেশন আর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে বসানো হয় খুঁটিগুলো। সচেতন মহল মনে করছেন নিম্নমানের খুঁটি আর ঠিকমতো কাজ না করায় এসব খুঁটি ভেঙে পড়েছে। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।